প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস আকাশ। আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব স্বাভাবিকভাবেই। আপনারা জানেন যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে সরকার নানাবিধ চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ যে অবস্থা এখন চলছে সেটা হলো, আপনারা জানেন যে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। সেটা এখন 11তম দিন শেষ হলো। 2 সপ্তাহ যে লকডাউন 14 তারিখে শেষ হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসেনি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রত্যাশিত ফল কেন পাচ্ছি না? এই লকডাউন তো সর্বশেষ ব্যবস্থা, যেটা বিজ্ঞানীরা বলে থাকেন। তাহলে আমরা যদি না আসে, কবে আসবে, কেন আসলো না, এরপর পরবর্তীতে কি হবে, সেটা যেমন আলোচনা করব। আপনারা জানেন যে এই গত বোধহয় 10 দিনে প্রায় 1 লাখ মতো মানুষ বাংলাদেশে করোনা সংক্রমণ বা করোনা পজিটিভ হয়েছে। এবং গ্রামে অনেক, যেমন এখন শহরেও সেটা এসেছে। গ্রামে হাসপাতালে যেমন জায়গার সংকুলান হচ্ছে না, শহরেও কিন্তু, নগরীতেও কিন্তু মানে যেভাবে রোগী ভর্তি হচ্ছে, হাসপাতালে হয়তো আরও 1 সপ্তাহ যদি এরকম চলতে থাকে তাহলে হাসপাতালেও জায়গা হবে না। তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, দুইজনই অনলাইনে যোগ দিয়েছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে পেয়েছি অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সাথে আছেন ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনি যদি একটু বলেন যে আমরা তো লকডাউনের কথা বারবার বিশেষজ্ঞরা বলেছেন, আপনারাও বলেছেন, লকডাউন দেওয়া হয়েছে এবং অপেক্ষাকৃতভাবেও অন্য লকডাউনের তুলনায় এই লকডাউনটা কিন্তু একটু কঠোরভাবেই মানানোর চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু তারপরেও এই 11তম দিন শেষ হলো, কিন্তু সংক্রমণের হার এবং মৃত্যুর হার তো কমছে না বা নিয়ন্ত্রণের মধ্যেও আসেনি। প্রত্যাশিত ফল কেন পাচ্ছি না? ধন্যবাদ প্রিয় আকাশ, আমাকে যুক্ত করার জন্য, এবং ডক্টর তৌফিক জোয়ারদার, যার বিশ্লেষণগুলো আমাকে মুগ্ধ করে আসলে, এবং এনটিভির প্রিয় দর্শক শ্রোতাদেরও স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি না আপনাদের কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারবো, তবে এটুকু বলতে পারি আমরা দুইজনই চেষ্টা করব আমাদের দুজনের দিক থেকে এ ব্যাপারে আমাদের মতামত দিতে, এবং আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি তার বিষয়ে কিছু আলোকপাত করতে। আকাশ, আপনি যেটা বললেন আসলেই তাই। কারণ হলো, সরকার ডেল্টা ভেরিয়েন্টটাকে সিরিয়াসলি নিয়েছে। আপনি প্রথম থেকে খেয়াল করে দেখেন যে ভারতে যখন সংক্রমণ বাড়তে শুরু করলো এবং সেটা যখন ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলো, সাথে সাথে কিন্তু বাংলাদেশ ভারতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এবং আপনি জানেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল যোগাযোগ আছে। শুধু রোগী হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যায়। তো সুতরাং সরকার কিন্তু এতটুকু দ্বিধা করেনি, সাথে সাথেই বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনি জানেন যে আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তটা এমন যে এটাকে পুরোপুরি সিল ডাউন যেটা বলা হয় সেটা সম্ভব না। একদিকে আমাদের অনেক লোক আটকে পড়ে গিয়েছিলেন ভারতে, যারা চিকিৎসার জন্য নানা কারণে গিয়েছিলেন। এখন মানবিক কারণে তাদেরকে আসতে দিতে হয়েছে, সরকার বাধ্য হয়েছে আসতে দিতে। কিন্তু তাদের ক্ষেত্রে যে কোয়ারেন্টাইন অথবা যারা একেবারে লক্ষণ নিয়ে আসছে তাদেরকে যে আইসোলেশন করা, এটা কোনোটাই ঠিক মতো করা যায়। 2 নম্বর, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বাণিজ্য বিশাল। তো সেখানে আমাদের ধরেন প্রত্যেক দিন হাজার হাজার আপনার এই ট্রাক আসে, এবং সেই ট্রাক গুলোতে যে ড্রাইভার এবং হেল্পার আসে, এরা আসলে এসে আমাদের সাথে, লোকজনের সাথে মেশা, রেস্টুরেন্টে বসা, আমাদের যারা লোডার আনলোডার আছে তাদের সঙ্গে, এটা স্বাভাবিক, এটা তো আরো স্বাভাবিক না। কিন্তু তারা কোনো নিয়ম কানুন যে মানতো তা না, এটা আপনাদের আমরা টিভিতেই দেখেছি অনেক। এটা 3 নম্বর হলো যে যারা অবৈধভাবে যাতায়াত করে, এবং এটার সংখ্যা বিশাল বিশাল। এপারের লোক ওপারে যায়, ওপারের লোক ওপারে আসে। ফলশ্রুতিতে আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা আমরা সংক্রমণ দেখতে শুরু করলাম, যে প্রায় 1.5-2 মাস আমাদের নানা ধরনের
আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রাখা থেকে শুরু করে অন্যান্য যে বিধিনিষেধ, তার ফলে যে আমরা যে লাভটা পেয়েছিলাম, যে সাফল্যটুকু পেয়েছিলাম, সেটা কিন্তু ম্লান হতে শুরু করলো চাঁপাইনবাবগঞ্জ থেকে। এবং ধীরে ধীরে সেটা এমন অবস্থায় পৌঁছলো যে শুধু ম্লান করে দেয়া না, রীতিমতো আমাদেরকে আতঙ্কিত করে তুললো যে 60-70% পর্যন্ত যতগুলো টেস্ট করা হচ্ছিল সেটা পজিটিভ হচ্ছিল, এবং সেটা আবার রাজশাহীতে ছড়ানো। এর পাশাপাশি আমাদের আরো 7-8টা সীমান্তবর্তী জেলা, সেখানেও সমান তালে কিন্তু বাড়তে শুরু করলো। এই যে পরিস্থিতিটা যখন হলো, এবং ডেল্টা ভেরিয়েন্ট সম্বন্ধে যেহেতু সারা বিশ্ব এটা নিয়ে চিন্তিত, সুতরাং সরকার কিন্তু আসলে কঠোর অবস্থায় গিয়েছে। ধরুন, যেখানে ঘোষণা ছিল যে কেউ বাড়ি থেকে বের হলেই আইদার থেকে জেল অথবা জরিমানার মুখোমুখি হতে হবে, এবং আপনি জানেন যে সেনাবাহিনীকে পর্যন্ত নামানো হয়েছে। সমস্যাটা হলো যে এই জনস্বাস্থ্যের এই কার্যক্রমগুলো যখন প্রশাসনিক ভাবে দেখা হয়, তখন যে ফাঁকফোকর গুলো থাকে এগুলো আসলে পুরোপুরি দূর করা যায় না। যেমন ধরেন গার্মেন্টস গুলো দেওয়া, এটা যদি জনস্বাস্থ্যের ভিত্তিতে হতো, ধরেন আমাদের কাছে ডিসিশন নেওয়ার জন্য আসতো, তাহলে কিন্তু আমাদের কাছে সহজ কথা ছিল যে এটা ঘরবন্দি থাকতে হবে মানুষকে, কাউকে বের হওয়া যাবে না। ওরা গার্মেন্টস শ্রমিকও চিনবে না, গার্মেন্টস এর মালিককেও চিনবে না, কাউকে চিনবে না এই ভাইরাস। সুতরাং সকলে ঘরবন্দি থাকতে হবে 14 দিন, এবং কোনো ছাড় নেই। নামাজ বলেন, বাজার বলেন, কোনো কারণেই ছাড় নেই। এবং সরকার এখানে আবার দায়িত্ব নিতে হতো যে যাতে করে কারো যদি কোনো চাহিদা হয়, সেটা আমাদের সরকার এবং আমাদের জনপ্রতিনিধি, আমরা যেটাকে জনসম্পৃক্ততা বলি, ওটা দিয়ে একেবারে ট্রেন পার্সোনেল উইথ প্রপার প্রিকশন তারা এই ব্যবস্থাগুলো নেবে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, 50-60 লক্ষ শুধু আমাদের এই গার্মেন্টস এবং এর কর্মী প্রত্যেক দিন যাতায়াত করে, এবং কিভাবে যাতায়াত করে। নামাজ পড়তে 5 ওয়াক্ত যদি 1 কোটি লোক যায়, তাহলে 5 কোটি ইউনিট প্রত্যেক দিন যাতায়াত হয়েছে। আপনি যদি বাজার বলেন, বাজারে সারা বাংলাদেশে বাজার খোলা, কাঁচা বাজার, এখানে কোটি লোক গিয়েছে। আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, শহরে এটা হয়েছে, কিন্তু গ্রামেরটা আমাদের কিন্তু মাথায় বেশি আসে। যে আমি গ্রামে বেনজির আহমেদ আপনাকে একটু থামাই। আমি আপনি মোটামুটি প্রথম থেকে এই পর্যন্ত যে সশস্ত্র কঠোর অবস্থানে সরকার গিয়েছে, কিন্তু ফাঁক ফোকরের কথাগুলো বলছিলেন যে গার্মেন্টস বা ব্যাংক বা বাজার বা মসজিদ এগুলো খোলা রেখেছে, গ্রামের কথাও বলছিলেন। তা আমি আপনার কাছে আবার আসবো, গ্রামের পরিস্থিতি যেহেতু এখন গ্রামে বেশি খারাপ হয়েছে সেটা, এবং এই ফাঁক ফোকর গুলো এখন কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আপনার কাছে আবার ফিরবো। আমি এই ফাঁকে একটু ডক্টর তৌফিক জোয়াদ্দার, তার কাছ থেকে একটু মতামত জেনে আসি। আপনি কিভাবে এইটাকে ব্যাখ্যা করবেন? যে আমরা তো প্রত্যাশা করেছিলাম, বিশেষজ্ঞরা সবসময় বলেছেন যে 1 সপ্তাহ না 2 সপ্তাহ দিলে এটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে। সরকার কিন্তু 1 সপ্তাহ পর আরেক সপ্তাহ বাড়িয়েছে, এবং অপেক্ষাকৃতভাবে কিন্তু কঠোরভাবেই এটা মানানোর চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা ফলাফল, প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না। জি, অনেক ধন্যবাদ জনাব এস এম আকাশ। আপনার প্রশ্নের মধ্যে আজকের উত্তর কিন্তু একটা আংশিকভাবে দেয়া আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনি বললেন যে 1 সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে এবং পরে আবারও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। আমি সবসময় এই দ্বিধা এবং হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তনের যেই প্রবণতা, এটাকে আমি খুব ক্ষতিকর মনে করি। আপনাকে লকডাউন দিতে হলে, লকডাউন মানে হচ্ছে আপনি এই সময় বাসায় থাকবেন, আপনি এই সময় বের হবেন না, কোনো কাজেই বের হবেন না। আপনি যখন বলছেন, মানে সরকারের পক্ষ থেকে বা সিদ্ধান্ত যারা দেন তাদের পক্ষ থেকে যখন বলা হচ্ছে 1 সপ্তাহের লকডাউন, তখন কিন্তু মানুষ ওই 1 সপ্তাহের জন্য তার চাল, তার তেল, তার খাদ্য সামগ্রী, অন্যান্য জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে 1 সপ্তাহের প্রস্তুতি নিয়ে থাকে। 1 সপ্তাহ পর যদি আপনি বলেন যে আমি আরো 1 সপ্তাহ লকডাউন দিব, সেই মানুষগুলোকে অবধারিতভাবে রাস্তায় বের হতে এক ধরনের ইঙ্গিত দেওয়া হয় যে তারা বের হতে বাধ্য। এটা একটা কারণ। তার মানে হচ্ছে লকডাউনের পরিকল্পনায় আমার ঘাটতি আছে। আমার মনে হয় যে লকডাউন আপনি কত দিনের দেবেন সেইটা আগের থেকে একটা সিদ্ধান্ত তো দেওয়া যায়, কিন্তু সেটা দিতে হলে আমাকে এপিডেমিওলজিক্যাল যেই ডেটা
এবং স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল ইনফেকশাস ডিজিজ মডেলিং যেগুলো হয়, সেটার ভিত্তিতে আমাকে চিন্তা করতে হবে যে কতদিন নাগাদ এই সংক্রমণ নিচে নামার সম্ভাবনা আছে, ফ্ল্যাটটা কখন একটু নিচের দিকে নামবে, অন্তত সেই পর্যায়ে পর্যন্ত আমাকে লকডাউন দিতে হবে। আমরা ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স ইভালুয়েশনের মডেলিং আছে, ম্যাথমেটিক্যাল প্রজেকশন আছে, সেটা আমি দেখেছি। এরকম আরো অনেকে প্রজেকশন করে, বাংলাদেশ থেকে অনেকে এ ধরনের প্রজেকশন করে। আমি ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশনের যে প্রজেকশন দেখেছি, সেখানে মৃত্যুর সংখ্যা এবং শনাক্তের সংখ্যা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাড়বে বলে সেখানে একটা প্রজেকশন দেয়া আছে, এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি আরো কিছুদিন পর্যন্ত প্রলম্বিত হবে, অর্থাৎ জুলাইয়ের 23 বা 25 এরকম সময় পর্যন্ত বাড়বে, এরকম ইঙ্গিত সেখানে দেয়া আছে। তাহলে সেখানে আপনি এক সপ্তাহের লকডাউন যে দিচ্ছেন, মানে দেয়া যে হলো, সেটা আমার কাছে বিজ্ঞানসম্মত মনে হয়নি। বরং লকডাউন দেওয়া উচিত 3 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য। তারপরে যদি আমি দেখি যে না, আমার সংক্রমণ নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, তখন দরকার হলে আমি 1 সপ্তাহ কমিয়ে দিব। অর্থাৎ ধাপে ধাপে না বাড়িয়ে বরং যদি একটু কমিয়ে দেওয়া যায়, একবারে বেশি দিলে মানুষের যেই প্রিপারেশনের যেই প্রবণতাটা, সেটা কিন্তু বাড়ে। দ্বিতীয়ত, লকডাউনের সাথে মানুষের কিন্তু জীবন জীবিকার যেই প্রয়োজন, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠী আছে, তাদের খাবারের ব্যবস্থা না করে আপনি যতবার লকডাউন দেন, সেই লকডাউন ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। কাজেই সেটার ব্যবস্থা আপনাকে করতে হবে। তো এই বিষয়গুলো আছে। আর আরেকটা কথা, প্রফেসর বেনজির আহমেদ যেটা বলছিলেন যে গ্রামাঞ্চলে, এবার কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, এইবারের যেই সংক্রমণটি, বিশেষ করে তৃতীয় ঢেউয়ের যে সংক্রমণ যেটা আমরা জুন জুলাই থেকে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু গ্রামাঞ্চল থেকে প্রচুর কেস আসছে, এবং সেটার কারণটাও আমরা কিছুটা অনুধাবন করতে পারছি, এবং এটা আমরা আগেও বুঝেছিলাম। সেটা হচ্ছে আমাদের রোজার রমজানের ঈদের সময় যেই হারে মাখামাখি হয়ে মানুষ গ্রামে গিয়েছিল, তখন যে গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কাটি আমাদের আগেও ছিল, এবং তার সবগুলো লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি। আগে কিন্তু করোনার যেই মানে সংক্রমণটি শহর কেন্দ্রিক ছিল, কিন্তু এখন কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে কেস পাওয়া যাচ্ছে। সেই গ্রামে কিন্তু যে লকডাউন হচ্ছে বলে আপনি দাবি করলেন, সেই দাবিটা শহরের জন্য প্রযোজ্য হলেও গ্রামের জন্য কিন্তু প্রযোজ্য না। কাজে সেখানে সংক্রমণ যেরকম ছিল মোটামুটি সেরকমই আছে। আর 3 নম্বর আরেকটি কথা আমি এক বাক্যে শেষ করে দিই আপনাকে, আমি অনেক সময় নিয়েছি আমি জানি। সেটা হচ্ছে যে লকডাউনের একটা উদ্দেশ্য হচ্ছে ফ্ল্যাটেনিং দ্য কার্ভ। আপনি যদি লকডাউনটা না দিতেন, আপনি হয়তো এখান থেকে আপাত দৃষ্টিতে আমার মনে হতে পারে যে লকডাউন দিয়ে তাহলে লাভ হলো কি যদি বাড়ে, তাহলে আমি বলবো যে লকডাউন না দিলে আপনি এট এ টাইম অনেক বেশি সংক্রমণ দেখতে পারতেন। এখন হয়তো সেই সংক্রমণটা বাড়ছে, এটা একটু সময় নিয়ে বাড়ছে, তখন আপনি দেখতেন একই দিনে অনেক বেশি সংক্রমণ হচ্ছে, এবং সেটা সামাল দিতে না পারার কারণে অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তো। কাজেই লকডাউনের কিছুটা প্রভাব আছে, যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু এটা প্রয়োজন ছিল এবং সেটা কাজে লাগছে। ডাক্তার বেনজির আহমেদ, আপনি বলছিলেন যে লকডাউন দেয়া হয়েছে ঠিক, কিন্তু কিছু ফাঁক ফোঁকও রেখে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা হয়তো মনে আছে, আমি সবসময় যেটা বলি, আপনার হয়তো মনে আছে যখন কারিগরি পরামর্শ কমিটি যখন পরামর্শ দিয়েছিল, এবার আমাদের বাংলাদেশে তো লকডাউনের তো অনেক রকম শ্রেণীবিন্যাস করা হয়েছে। কখনো আমরা লকডাউন বলছি, কখনো আমরা কঠোর লকডাউন বলছি, আবার এই সময় কিন্তু আমরা একটা শব্দ শুনেছিলাম যে শাটডাউন। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছিল, সেটা আসলে শাটডাউনের কথায় আপনি বোঝাতে চাচ্ছেন একদম সব কিছু বন্ধ থাকবে, যেটা বাইরে আমরা দেখেছি যে লকডাউন মানে লকডাউন, এটা লকডাউন মানে কিছু খোলা কিছু বন্ধ না। কিন্তু সরকার যখন কারিগরি পরামর্শ কমিটি যখন এইরকম পরামর্শ দেয়, সরকার কাছে এসে যখন ঘোষণাটা দেয়, সেখানে কাটছাট বা কিছু এডিটিং হয়, আমাদের সাংবাদিকতা ভাষায় বলি যে কিছু রাখে আর কিছু রাখে না। এইটার আমরা বারবারই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, যার জন্য আমরা হয়তো বা প্রত্যাশিত ফল পাচ্ছি না। আপনি কি বলবেন? না, কোনো সন্দেহ নেই, এবং এটার একটা কারণ আছে। কারণটা হলো যে আসলে এই ধরনের লকডাউন, বিচ্ছিন্নকরণ বা এই ধরনের মহামারীতে যে যে ধরনের রেস্ট্রিকশন আরোপ করার কথা, সেটা করার কথা হলো স্বাস্থ্যের মহাপরিচালক। আপনি 2018 সালের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ নির্মূল প্রতিরোধ আইনটা যদি দেখেন, ওর সম্ভবত 11(2) ধারায়
স্পষ্ট লেখা আছে। তাহলে সুবিধাটা হয়তো কি, ধরেন স্বাস্থ্য অধিদপ্তর এই মহাপরিচালক যখন এইটা জারি করতেন, ওনার কাছে একটা জিনিসই থাকতো, সংক্রমণ কমাতে হবে, এবং এটা একটা আইন। কাজে ওই আইনে যেহেতু সুস্পষ্ট লেখা আছে, ওই আইনটা দিয়ে উনি যখন এটা একটা প্রজ্ঞাপন জারি করতেন, তখন সবার জন্য এটা আর কারো ওই ধরনের কোনো সুযোগ থাকতো না। কিন্তু এটা আপনি দেখছেন সবসময় যে আমাদের মন্ত্রী পরিষদ সচিব ওনারা দিচ্ছেন, ওনারা দেওয়ার আগে যেটা ঘটে সেটা হলো নানাজন আসেন, তদবির করেন, বিভিন্ন গোষ্ঠী, যেমন ধরেন দোকান মালিক সমিতি, বাস মালিক সমিতি, গার্মেন্টস মালিক সমিতি। তার ফলে হয় ওনারা এগুলো বিবেচনা করতে যেয়ে, এবং ওনাদের করতে হয় অনেক সময় মন্ত্রীদের কাছে যান, তখন দাঁড়ায় ওনাদের কাছে কিন্তু জনস্বাস্থ্যের বিষয়টা ওনারা ওইভাবে বোঝেন না। ওনারা ভাবেন যে লকডাউন দিলে হবে, কে একটা দুটো চারটা দোকান পাট খোলা, এবং ওনারা মাঝে মাঝে ভুলও বোঝেন। সেদিন আমার গার্মেন্টস মালিক সমিতির সভাপতি ওনার সঙ্গে একটু কথা হলো, যেমন উনি বলছিলেন যে আমাদের গার্মেন্টস এর লোকেরা আক্রান্ত হয় না। তো আমি ওনাকে জিজ্ঞাসাই করলাম, আপনি এটা কিভাবে বলতে পারেন? বললেন, না তারা তো কাজ করে। তাহলে আপনি কি জানেন উপসর্গহীন সংক্রমণ হয় অনেক, কিংবা মৃদু সংক্রমণ হয়? তারা যদি প্যারাসিটামল হিস্টাসিন খেয়ে, আপনি কি পরীক্ষা করেছেন? তখন উত্তর দিলেন না। তাহলে এই ধরনের যখন আমাদের জনস্বাস্থ্যের কাছে আসে, ধরুন আমার কাছে যদি আসে, আমার কাছে কোনো দ্বিধা নেই যেটা ঘরবন্দি করতে হবে, যে মানুষকে ঘরবন্দি 14 দিন রাখতে হবে। 14 দিন যদি আমরা মানুষকে ঘরবন্দি রাখি, দুটো ঘটনা ঘটবে। একটা, বাড়ি থেকে সংক্রমণ বাইরে যাবে না, আর বাইরে থেকে সংক্রমণ ভেতরে ঢুকবে না। এখন তৌফিক জোয়ারদার যেটা বললেন যে আমাদের এই লকডাউনে আমরা কিছু উপকার পাবো, এটা সত্যি। কারণ আপনি খেয়াল করে দেখেন, অন্তত আন্তঃজেলা পরিবহন তো বন্ধ, কিংবা আপনি শহরের মধ্যে দেখেন, ঢাকা শহর একটা এত বড় সিটি, 2 কোটি মানুষ, সেখানে যে বাস যদি চলাচল করতো, গণপরিবহন যদি চলতো, তাহলে কিন্তু একদিনে লক্ষ লক্ষ লোক এক এলাকা থেকে আরেক এলাকায় যেত। মিরপুর থেকে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর থেকে মহাখালী, এই যে বন্ধ হয়েছে, এর ফলেও কিন্তু এক শহর থেকে আরেক শহরে সংক্রমণ জায়গা, এক এলাকা থেকে আর এক এলাকায় যাওয়া, এটা কিন্তু বন্ধ হয়েছে। তার ফলে এর আমরা একটা ফল পাবো। তাহলে এখানে কি দাঁড়াবে, যে এক জেলা থেকে আরেক জেলায়, এক শহরের এক এলাকা থেকে আরেক এলাকায় সংক্রমণ বন্ধ থাকবে, কিন্তু যেটা ঘরের ভিতরে যে ট্রান্সমিশনটা যেটা হচ্ছে, কমিউনিটি ট্রান্সমিশন যেটা হচ্ছে, সেটা কিন্তু ওই 5-এর নিচে যে নামানো, সেটা কিন্তু আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে আমরা পারিনি। আমরা হয়তো 6-7-এ আসছে বা ইয়েতে আসে। কারণটা হলো যে আরো 2-3টা কম্পোনেন্ট আছে যেটাকে আমরা ইগনোর করছি। যেমন ধরেন বিচ্ছিন্নকরণ, একটা রোগী যখনই হয়, সেই সোর্স, এই ভাইরাসটা আকাশ থেকে আসে না, এটা অন্য কারো মাধ্যমে ছড়ানো, মশার মাধ্যমে ছড়ানো, ডেঙ্গুর মতো, এটা এক মানুষ থেকে আরেক মানুষে ছড়ায়। তাহলে যে আক্রান্ত লোক, তাকে যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলতে পারেন, আমি এটা প্রতীকী কথা বলি আপনাকে, একটা কাচের ঘরের মধ্যে তাকে যদি আপনি লক করে ফেলেন, তাহলে কিন্তু ওই লোকটা থেকে আর কারো কাছে ভাইরাস যাবে না, ভাইরাস ওখানেই শেষ, ভাইরাস ওখানেই শেষ। তাহলে এই কাজটা আমরা করছি না। তাহলে ধরেন গত 14 দিনে যদি 1 লক্ষ লোক আক্রান্ত হয়ে থাকে, এবং একজন লোকের কাছ থেকে যদি তার পরিবারের 1জন বা 2জন সদস্য আক্রান্ত হয়, তাহলে সহজ হিসাব যে আগামী 14 দিন এই 2 থেকে 2.5 লক্ষ লোক আক্রান্ত হতে যাচ্ছে, এবং তাই হচ্ছে। আমি যে খবর পাচ্ছি, ধরুন আমার ছোট ভাইয়ের ওয়াইফ আক্রান্ত, আমার ছোট বোনের জামাই আক্রান্ত, আমার একজন পরিচিত আক্রান্ত, আমার একজন অফিসার আক্রান্ত। গাইবান্ধা থেকে আমার ভাবি টেলিফোন করে বললেন যে আমাদের বাসার পিছনের বাসায় 10-12 জন একই বাসার আক্রান্ত, একই বাসায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে বাসার ভিতরে যে সংক্রমণটা ঘটছে, এক বাড়ির ভিতরে যে সংক্রমণটা ঘটছে, এটা কমছে না। এটা যদি আমরা না কমাই, সামনে আমাদের 3টা সুপার স্প্রেডিং ইভেন্ট আছে। নাম্বার 1, এটা আমি ডাক্তার বেনজির আহমেদ, অধ্যাপক বেনজির আহমেদ, এইটা নিয়ে আমি একটু আপনার কাছে আসবো। আপনি আমাকে যদি একটু সময় দেন, আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে বিষয়টা নিয়ে একটু আসি। আপনার কাছে আমি যেটা
যে কথাগুলো বলছেন যে সামনের দিনগুলোতে কি হবে, যে ইভেন্টগুলো আমাদের আছে সেগুলো কি করতে হবে সেটা নিয়ে আসব। এই প্রশ্নটা বরং আমি ডক্টর তৌফিক জোয়ারদের কাছে একটু করে আসি যে আমরা 11তম দিন যাচ্ছে লকডাউনের, 14 তারিখ পর্যন্ত লকডাউন দেয়া আছে। আবার সামনেই কিন্তু এক সপ্তাহ পরে, মানে 14 তারিখের এক সপ্তাহ পরে 21 তারিখে ধরেন কোরবানির ঈদ। এখন মানুষ তো বাড়িতে যাবে, কোরবানির হাট আছে। আমাদের গত অভিজ্ঞতাগুলো দেখেছি মানুষকে আসলে কোনোভাবেই ঠেকানো যায়নি। এই মুহূর্তে কি করণীয় হবে সরকারের, যে এই 14 তারিখে কি লকডাউন তুলে দিবে নাকি এই ঈদ পর্যন্ত এরা কন্টিনিউ করবে? কোনটা আসলে পরিস্থিতি তো এখন মানে খুবই নাজুক পরিস্থিতি, তাহলে এখন সরকারের জন্য কোনটা করলে জনগণের জন্য, জনস্বাস্থ্যের জন্য ভালো হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি হাইপোথেটিক্যালি আমি বলি যে মানুষকে ঘরে রাখা যেতে পারলে ডেফিনেটলি আমার সংক্রমণ কমবে। কিন্তু গত 3টি ঈদ, কোভিড-19 অতিমারি শুরুর পরে 3টি ঈদ আমরা দেখেছি, কোনো ঈদেই এই হাইপোথেটিক্যাল প্রস্তাবনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বাস্তবতায় আমি বলবো যে মানুষকে, যেমন আপনি যদি গত রোজারিদের একটা দৃশ্য যেটা ভাইরাল হয়েছিল আপনার যদি মনে পড়ে, যে যখন বলা হলো যে যাতায়াত করতে পারবে না, কিন্তু মানুষ গিয়ে ঠিকই ফেরিঘাটগুলোতে জড়ো হলো এবং হাজার হাজার, এমনকি লাখের কাছাকাছি মানুষ বিভিন্ন ফেরিঘাটে জড়ো হয়ে গাদাগাদি করে সেখানে ঘন্টার পর ঘন্টা অতিক্রম করতে বাধ্য হলো। এর ফলে যেটা হলো যে সংক্রমণ কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়ার সুযোগটি সৃষ্টি হয়ে গেল। আমরা বলি এটাকে অ্যাডাপটিভ লিডারশিপ, যেটা একটা মহামারী নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমার অ্যাডাপটিভ লিডারশিপ দরকার। সেটা কি, যে যেই মুহূর্তে যেই পরিস্থিতির উদ্ভব হবে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যা করণীয় সেই মুহূর্তে সেটাই করতে হবে। এটার আরেকটা নাম আছে জনস্বাস্থ্যে আমরা বলি হার্ম রিডাকশন স্ট্র্যাটেজি। অনেক সময় একটা ক্ষতিকর জিনিসে মানুষ যদি আসক্ত থাকে, দরকার হলে সেটাকে সহজলভ্য করে দিয়ে তাকে বলতে হবে যে না, এটা তাও তুমি ব্যবহার করো, কিন্তু এমন ভাবে ব্যবহার করো না যেটাতে তোমার ক্ষতি হতে পারে। একইভাবে আমি বলবো যে হার্ম রিডাকশন স্ট্র্যাটেজি যদি আমরা নিই, সেটা কি, যে ঈদে যাওয়া হাইপোথেটিক্যালি আমি বলেছি যে এটা উচিত নয়, কিন্তু আমি এটাও দেখেছি যে মানুষকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। সেক্ষেত্রে হার্ম রিডাকশন স্ট্র্যাটেজি হচ্ছে যে ঈদের ছুটিকে একদম সরকারি নির্দেশনা দিয়ে প্রলম্বিত করে দেওয়া হোক, যেন মানুষ এট এ টাইম না যায়। মানুষকে নিরুৎসাহিত করা হোক যাওয়ার ব্যাপারে, কিন্তু যারা যাবেনি, যাদেরকে কোনোভাবেই নিরস্ত করা যাবে না, তারা যেন, এবং যারা গণপরিবহন আছে তাদের উপরে খুব কঠোর নজরদারি মানে জারি করতে হবে, যে না, কোনো অবস্থাতে আপনারা যদি আপনারা গণপরিবহন যদি করেন, আপনার জানালা খোলা রাখতে হবে, এক সিট ফাঁকা রাখতে হবে। এই যে নির্দেশনাগুলো, সেগুলো আপনাকে একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এবং কিছু দূর পর পর পুলিশ চেকপোস্ট থাকবে, এবং ছুটি বাড়িয়ে দিতে হবে যেন মানুষ অল্প সময়ের মধ্যে বাড়িতে যাওয়ার জন্য ভিড় না করে। তাহলে হবে কি, মানুষ হয়তো যারা বাড়িতে যাওয়ার তারা আগেও গিয়েছে, এবারও যাবে, কিন্তু সেই ভিড়টি আর হবে না। আপনি যদি ছুটিটাকে প্রলম্বিত করে দেন, তাহলে মানুষ আস্তে আস্তে যাবে, এবং সবাইকে টিকিট কেটে যেতে হবে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে তারা টিকিট কাটবে, এবং আপনি নিশ্চিত করেছেন যে গণপরিবহন তাদের যে জনস্বাস্থ্যের বিধিগুলো মেনে চলবে, তাহলে সেগুলো মেনে তারা যখন যাবে তখন সংক্রমণটা তুলনামূলকভাবে কম হবে, যেটাকে আমি হার্ম রিডাকশন স্ট্র্যাটেজি বলছি। আপনার প্রশ্নের উত্তর যদি আমি এক বাক্যে দিই, আমি মনে করি যেহেতু এই 14 তারিখে আমার লকডাউন চলে যাচ্ছে, যদি বাড়াতে হয় খুব বেশি হলে 1 দিন 2 দিন বাড়ানো যেতে পারে, না বাড়ালেও ক্ষতি নেই। লকডাউনটা তুলে দেওয়ার পরে কিন্তু এটা এনশিওর করতে হবে, যেই জিনিসগুলো শুধু তুলে দিলাম তারপরে আমি হাত পা গুটিয়ে বসে থাকলাম, তাহলে কিন্তু আমার যে কে সেই হয়ে গেল। আমার যেটা করা উচিত আমি মনে করি যে মানে যত প্রতিষ্ঠান খোলা আছে সেই প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলকভাবে ছুটি দীর্ঘায়িত করতে হবে, এবং গণপরিবহনগুলো যেন, মানুষকে পরিবহন যদি করতে হয়, স্বাস্থ্যবিধি অত্যন্ত কঠোরভাবে তারা এটা করে যেতে বাধ্য হয়, এবং সেটা যদি তারা না করে, দরকার হলে তাদের লাইসেন্স বা যে কোনো ভাবে বাতিল করে, বা যেভাবে তাদের উপর রেস্ট্রিকশন আরোপ করা যায় সেটা করতে হবে। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, 14 তারিখ পর্যন্ত যে লকডাউন, এরপরে যে সামনে ঈদ, সম্ভবত আপনি এই ইভেন্টের কথা প্রসঙ্গ হয়তো তুলতে চাচ্ছিলেন,
কিন্তু আমাদের যে অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি মানুষকে আসলে ঠেকানো যায় না, এবং সরকার চেষ্টা করেও পারেনি। সেটা যদি হয় আমাদের এই ঈদের সময় তাহলে কি করণীয় হবে সরকার? ডক্টর তৌফিক জোয়াদ্দার একটা কথা বলেছেন, আপনি কি মনে করেন যে 14 তারিখ পর্যন্ত যে 14 দিনের লকডাউন আছে এটা কি বাড়ানো উচিত নাকি তুলে দিয়ে অন্য কোনো স্ট্র্যাটেজি নেওয়া উচিত ঈদকে সামনে রেখে? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। বিষয়টা আমার জন্যও কঠিন এবং সরকারের জন্যও কঠিন যে আসলে এটাকে নিয়ে কি করা উচিত। তবে আমি এর আগে একটা কথা বলছিলাম কয়েকদিন, সেটা একটু অতীত হয়ে গেছে। আমি সেটা বলছিলাম যে এই পরের যে 7 দিনের লকডাউনের কথাটা বললো, এটাকে একদম সবকিছু বন্ধ করে দেওয়া যদি যেত এই 7 দিন, একেবারে কল কারখানা দোকানপাট নামাজ কোনো কারণেই কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই 7টা দিন, পরের 7টা দিন যদি আমরা অন্তত এটা মানতে পারতাম তাহলে আমরা ঈদের সামনে কিছু ব্যবস্থা নিতে পারতাম। একটা জিনিস বলি, কয়েকটা জিনিস আমি বলি। একটা হলো বাড়ি যাওয়ার ব্যাপার। ইতিমধ্যেই আসলে ঢাকার বাইরে বহু লোক চলে গিয়েছে, প্রত্যেক দিন যাচ্ছে কেন যে যখন এই কঠোর লকডাউনটা হয়েছে তখন অনেক দোকানপাট ছোট ছোট ব্যবসা বাণিজ্য এগুলো সব বন্ধ হয়ে গেছে, এবং এখানে যে ছোট ছোট চাকরি করা বা এই ধরনের যে লোকগুলো আছে তাদের ঢাকায় থাকার মতো কোনো অবস্থা নেই। অনেক মেস বন্ধ হয়েছে, খাওয়ার জায়গা নেই, অনেকে হোটেলে খেত। তো সব মিলিয়ে ইতিমধ্যে আমার ধারণা ঈদে যে লোক যায় তার 25% লোক ইতিমধ্যেই চলে গিয়েছে বাড়িতে। তাহলে সুতরাং গিয়েছে, বাকি আরো কিছু লোক যাবে নিশ্চিত। আমার যেটা তৌফিক জোয়াদ্দার বলেছেন আমিও তার সঙ্গে কিছুটা একমত। জনস্বাস্থ্যে অনেক সময় আপনি একেবারে সবকিছু বন্ধ করতে পারেন না, সবকিছু। সেক্ষেত্রে বরঞ্চ এরকম করা যায় যে ওনাদের যাওয়াটা সেটাকে আমরা তুলনামূলকভাবে সংক্রমণ কম হবে তার কি ব্যবস্থা নিতে পারি। উনি এটা বলেছেন, সেই জন্য আমি আর রিপিট করছি। আমি আসি একটু গরুর হাটটা সম্বন্ধে। এই কোরবানির হাট, কোরবানির হাট এটা ঠিক একই কিন্তু অবস্থা। আপনি জানেন 1 কোটির উপরে পশু, গরু ছাগল নানা কিছু মহিষ এই রেডি করা হয়েছে এই কোরবানির জন্য বিক্রি হবে। তাহলে এখানে সে বিশাল একটা মানে এখানে ব্যবসা জড়িত আছে, বিশাল সংখ্যক লোক জড়িত, তাদের এগুলো বিক্রি করতে সুযোগ দিতে হবে। 2 নম্বর, আবার অনেকে নিয়ত করেন কোরবানির, তাদেরকেও কোরবানি করার সুযোগটা দেওয়া দরকার। তাহলে আমরা যদি সংক্রমণ শূন্য না হোক, কম সংক্রমণপূর্ণ হাটের যদি ব্যবস্থাপনা করতে পারতাম তাহলে হাটে বিক্রি হতো, সংক্রমণ হতো না। সেটা কি হতে পারে? যেমন ধরুন 2টো কন্ডিশন হতে পারে। একটা হাটে যারা বিক্রি করতে আসবেন তাদের দুটোর একটা কন্ডিশন মানতে হবে, হয় তাদের টিকা থাকতে হবে 2 ডোজ, তাহলে আমরা তাকে তুলনামূলকভাবে ধরবো কম সংক্রমণ হবে। তা যদি না থাকে, অনেকেরই থাকবে না, তাদের করোনা টেস্ট নেগেটিভ হইতে হবে গত 24 বা 48 ঘন্টায়। যেরকম বাইরে যেতে হলে এমনকি অপারেশন করতে হলেও এখন কিন্তু এই টেস্টটা বাধ্যতামূলক, না করলে অপারেশন করে না। তাহলে এটা যদি আমরা করতে পারতাম, যারা গরু ছাগল বিক্রি করতে আসবেন এবং যারা কিনতে যাবেন উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটাতে এটা ঠিক, কিন্তু এটা কি বাস্তবসম্মত কিনা? আপনার গরুর হাটে এক জায়গায় গরু হাট বা 10টা, ধরুন সিটি কর্পোরেশন আপনার ঢাকাতে 10টা জায়গায় আপনি যারা দিয়েছে, এই 10টা জায়গায় এত কিছু মেনটেন করা কতটা বাস্তবসম্মত? এমনিটা খুব সিম্পল, খালি বাস্তবসম্মত না, খুব সিম্পল। যেরকম আপনি বিদেশে একটা লোক গেলে সে কিন্তু টেস্ট করে যায়। আপনি ইজারদারের কাছে 2018 সালের আইন অনুযায়ী ওখানে ক্লজ জুড়ে দেন, এই হাটে এই পরীক্ষা ছাড়া কেউ ঢুকবে না। পরীক্ষাটা কি করবে? সে টেস্ট করবে, একটা A4 সাইজে কাগজে প্রিন্ট নেবে এবং সেইটা সে গলায় ঝুলাবে লেমিনেট করে। ওইটা ছাড়া কাউকে ঢুকতে দেবে না এবং ম্যাজিস্ট্রেট থাকবে। যদি ঢুকতে দেয় ধরবে হলো ইজারাদারকে, মানে অর্থাৎ এটা হাটগুলো তো প্রত্যেকটা ইজারাদারের আন্ডারেই হয়। তো সুতরাং যদি এটা আমাদের মহাপরিচালক ওই আইনের বলে, এটা যদি স্থানীয় সরকারের কাছে লিখে দিত যে স্থানীয় সরকারের অধীনেই তো হাটগুলো হয়, যতগুলো হাট বসবে প্রত্যেক হাটে এটা নিশ্চিত করতে হবে, দায়িত্ব তাদের। ওনারা কি করতো?
আমাদের সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান তাদের কাছে এই বিজ্ঞপ্তিটা পাঠিয়ে দিন, এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনাদেরকে বলতো তোমরা এটা সুপারভিশন করবা যে কেউ যদি না মানে, ধরুন এর মধ্যে 20 ভাগ মানলো না, 80 ভাগ যদি মানে, তাহলে কিন্তু আপনি সংক্রমণ 80 ভাগ ঝুঁকি কমাতে পারেন। এখন আপনার কাছে হয়তো মনে হবে এটা বাস্তবসম্মত না, আমি একজন জনস্বাস্থ্যের লোক হিসেবে যেভাবে দেখি, এরকম কাজ করি না আমরা তা কিন্তু না, আমার কাছে এটা খুবই সিম্পল, খালি বাস্তবসম্মত তা না, কিন্তু প্রস্তুতি লাগতো একটু আগে, যেটা তৌফিক রিওয়ার্ডের মাঝে মাঝেই বলেন যে যে কোনো একটা কাজ আমরা করি সেটার প্রস্তুতিটা আগে দরকার। যে আমি হঠাৎ করে এসে বললাম যে 7 দিন বাড়ালাম, সেটা না করে আমি আগে থেকেই 14 দিন বলবো। আমি যদি ধরেন 1.5 মাস আগে থেকে এটা প্রচার শুরু করতাম যে ভাই এবারে হাটে করোনা টেস্ট নেগেটিভ ছাড়া কেউ ঢুকতে পারবে না, 90 ভাগ লোক এটা মানতো। আকাশ, আপনাকে আমি বলছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের মানুষ। আপনি ঠিকই বলেছেন, কিন্তু বারবার আপনারা এই কথাগুলো বলছেন, 1.5-2 বছর হয়ে গেল, অভিজ্ঞতা তো কম হলো না, কিন্তু সেইটা কাজে লাগাচ্ছে না কেন? এটাই তো আমি বুঝতে পারি না। কাজে লাগানোর একটা কথা আপনাকে বলেছি যে আসলে এই আইনটা বাস্তবায়ন করার কথা মহাপরিচালকের, কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে এটা মহাপরিচালক বাস্তবায়ন করছেন না, জারি করছেন না, করছেন মন্ত্রী পরিষদ সচিব। তার ফলে যার কাজ উনি না করে, ধরেন আমার সিভিল সার্জন যদি এই ক্ষমতাটা পেত, উনি ইজিলি ওই জেলায় এটা বাস্তবায়ন করতো। আমার ইউএইচএফপিও যদি এই ক্ষমতাটা পেত, ওই উপজেলায় এটা আর কিছু লাগতো না। পাশাপাশি পুলিশকে ওই আইনে নির্দেশ দেওয়া হতো যে ইউএইচএফপি কে সাহায্য করেন, সিভিল সার্জনকে সাহায্য করেন এটা বাস্তবায়নে। এটা আমাদের কাছে আকাশ খুব সহজ, আমাদের কাছে এটা ভেরি সিম্পল। এরকম কাজ তো আমরা অনেক করি। আপনি জানেন যে ইদানিংকালে আমাদের ঢাকা সিটির মেয়র, আমি তার সঙ্গে গিয়েছিলাম এই মোহাম্মদপুরে লালমাটিয়া, একজন ইঞ্জিনিয়ারকে, সাইট ইঞ্জিনিয়ারকে ওই মুহূর্তে 6 মাস জেল দেওয়া হলো। তার কারণটা কি? যে ডেঙ্গু মশা, এই যে মশার ব্রিডিং প্লেস, ওনাকে বারবার বলেছে, উনি শোনেনি, ওই পানি উনি জমতে দিয়েছে, সাথে সাথে 6 মাস জেল দিল। আপনি কয়েকজন এই হাটের ইজারাদেরকে জেল দেন, কয়েকজনকে, বেশি দিন দেওয়ার দরকার নেই, 7 দিন, দেখেন কিভাবে আগুনের মতো ছড়ায়। ওরে সর্বনাশ, ইজারার দ্বারা কি করবে? আমার হাটে কেউ ঢুকতে পারবে না। শুনেন, জেলের ভয় সবাই পায়, তো এটা অসম্ভব না। সমস্যা দুটো, একটা আকাশ বললাম, এটা আমাদের মহাপরিচালক মহোদয়, আমি জানি না কি কারণে, আইন আছে, তার হাতে আছে, তার ক্ষমতা, উনি কেন সেটা প্রয়োগ করতে চান না? উনি প্রয়োগ না করার ফলে, আমাদের জনস্বাস্থ্যের পক্ষ থেকে প্রয়োগ না করার ফলে সবখানে এটা হচ্ছে। জনস্বাস্থ্যের লোকই এখানে প্রধান। একটা যখন যুদ্ধ বাজে, সেখানে কিন্তু আমাদের জেনারেল হবেন তার প্রধান, জনস্বাস্থ্যের যুদ্ধে জনস্বাস্থ্যের লোকে হবেন প্রধান। ইভেন আপনি খেয়াল করে দেখেন, আমাদের যে পরামর্শক কমিটি, তার প্রধান কিন্তু একজন জনস্বাস্থ্যবিদ নন, এবং ওই পরামর্শক কমিটি আসলে হওয়ার কথা ছিল আইন অনুযায়ী মাননীয় মন্ত্রীর। চিন্তা করে দেখেন, এই প্রত্যেকটা জায়গায় ব্যত্যয় হওয়ার ফলে আমরা এত কিছু বলার পরেও আসলে খুব একটা কোথাও যে কাজ হয় তা বলা যাবে না। একেবারে হয়নি তা বলি না, কিন্তু হয় দেরিতে। ধরুন এই হাটের সম্বন্ধেও হয়তো শেষ মুহূর্তে একটা এরকম আসবে, কিন্তু সেটা হবে জগা খিচুড়ি। জি, অনেক ধন্যবাদ। জি, আমি ডক্টর তৌফিক জোয়ারদার। এখন আমরা তো এটা নিয়ে কথা বললাম, টিকা নিয়ে একটু কথা বলি। টিকা তো ধরুন অনেকদিন পর টিকা দেওয়া শুরু হয়েছে, কিছু কিছু প্রবাসীদের দেওয়া হচ্ছে, এবং কাল থেকে সিনোফার্ম, পরশু থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে। আমাদের হাতে বেশ কিছু টিকা আছে এবং আরও বেশ কিছু টিকা পাবো বলে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। এবং টিকা দেওয়ার যে গতি আপনারা দেখতে পাচ্ছেন, মানে এটা তো কি বলবেন, যে আমরা কি রাইট ট্র্যাকে আছি বলে মনে হয়, বা ট্র্যাকে ফিরেছি কিনা? হ্যাঁ, জনাব এস এম আকাশ, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আমি তার আগে একটু, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমি একটু মানে হাসছিলাম, কারণ আপনার হয়তো মনে আছে এই আপনার অনুষ্ঠানেই গত বছর এপ্রিল মাসে অর্থাৎ 1 বছরের একটু আগে, আজকে প্রফেসর বেনজির আহমেদ যেই কথাটি বললেন আমাদের টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটিতে, আপনার মনে আছে কিনা, ঠিক এই কথাটাই আমি সেদিন বলেছিলাম। সেই দিনেই কিন্তু এই কমিটিটি মিডিয়াতে প্রকাশিত হয়েছিল, জি জি, সেই দিনের প্রোগ্রামে, আপনার মনে আছে নিশ্চয়ই। এবং এই কথাগুলোই আমি বলেছিলাম আজ থেকে 1 বছর আগে, এবং তার কোনো
পরিবর্তন বা অগ্রগতি কিন্তু এখনো হয়নি। জনস্বাস্থ্যবিদদের টেকনিক্যাল লিডারশিপে আসলে থাকতে হবে। এই সংগ্রাম জনস্বাস্থ্যের সংগ্রাম, এই যুদ্ধ জনস্বাস্থ্যের যুদ্ধ। জনস্বাস্থ্যের যারা কুশীলব, জনস্বাস্থ্যের যারা যোদ্ধা, তাদেরই কিন্তু এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা, যেটা অত্যন্ত চমৎকারভাবে প্রফেসর বেনজির আহমেদ বলেছেন। এবং এটা যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান আসলে আমরা বারবার একটা সমস্যার সমাধান করতে গিয়ে নতুন সমস্যার সৃষ্টি করব। দেখেন, যখন একজন মানে মনে করেন একজন খুব জাদ্রেল একজন ব্যক্তি, খুব প্রভাবশালী ক্ষমতাশালী একজন মানুষও হার্টের একটা সমস্যায় আক্রান্ত হন, তখন একজন তরুণ কার্ডিওলজিস্টও যদি তাকে বলেন যে না, এই মুহূর্তে আপনাকে পড়াতে হবে, হার্টে একটা সার্জারি করতে হবে বা একটা রিং পড়াতে হবে, তিনি যত বড় জাদ্রেল অফিসারই হন না কেন, তিনি সেটা মেনে নিতে বাধ্য হন, কারণ এটা তার স্বাস্থ্যের সমস্যা। তিনি জানেন যে এই তরুণ চিকিৎসকের কথা না মানলে তিনি হয়তো বিপদে পড়ে যাবেন। একইভাবে আপনার হাতে যতই নির্বাহী ক্ষমতা যতই থাকুক না কেন, জনস্বাস্থ্যের সমস্যায় আপনার জনস্বাস্থ্যের যারা মানুষ, তাদের হাতে আপনার টেকনিক্যাল লিডারশিপ তুলে দিতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। সেই সময় ওই ইগো, ক্ষমতা, দম্ভ এগুলো কোনো কাজে আসবে না। এগুলো থেকে আমাদের আসলে বের হয়ে না আসলে আমরা বারবার ভুল করব। একই কথা আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আপনি বললেন যে টিকার ক্ষেত্রে আমরা সঠিক পথে আছি কিনা। দেখেন, টিকা কিন্তু শুধু একটা টেকনিক্যাল বিষয় না যে আমি একটা টিকা নিয়ে আসলাম, ব্যাগে করে নিয়ে আসলাম, নিয়ে আমি দেয়া শুরু করে দিলাম। টিকার জন্য স্ট্র্যাটেজি দরকার। টিকার জন্য ভ্যাকসিন হেজিটেন্সি বলে একটা বিষয় আছে। মানুষ কিন্তু আমাদের দেশে, আমরা খুবই লাকি, আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশের মানুষ কিন্তু টিকা নিতে উদ্বুদ্ধ, আগ্রহী, যার জন্য সচরাচর তারা টিকা নিতে চায়। কিন্তু এবারও কিন্তু আমরা অনেক হেজিটেন্সি লক্ষ্য করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা সঠিকভাবে হয়নি, আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক মতো হয়নি। আমি সবসময় গণযোগাযোগের গুরুত্বকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ মনে করি, যার জন্য মিডিয়াকে, আপনাদের ভূমিকাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনি যদি এখন আবার নতুন করে, আপনার মনে আছে এই বছর ফেব্রুয়ারি মাসে যখন টিকাদান শুরু হয়, ডেইলি 2 থেকে 2.5 লাখ টিকা দেয়া হতো, এবং শেষের দিকে আমরা তো পরে দেখেছি যে ভারত বন্ধ করে দিয়েছিল টিকা রপ্তানি। কিন্তু টিকা রপ্তানি বন্ধ হওয়ার আগেও, যখন বন্ধ হয়নি, তখন আপনার যদি মনে থাকে, আমার কাছে ডেটা আছে, ডেইলি মাত্র 2 থেকে 3 হাজার টিকা দেওয়া হতো। অর্থাৎ সেই 2 থেকে 2.5 লাখ টিকা কমে 2 থেকে 3 হাজারে নেমে এসেছিল, কারণ আমরা প্রপার কমিউনিকেশন এবং স্ট্র্যাটেজি সে সময় করতে পারিনি। আমি যদি যতক্ষণ পর্যন্ত আমার স্ট্র্যাটেজি ঠিক না হবে, মানুষের দোরগোড়ায় আমি পৌঁছাতে পারবো না। আপনি একটা সুরক্ষা অ্যাপের মধ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে বলেছেন। বাংলাদেশের গ্রামের আমাদের মুরব্বী শ্রেণীর মানুষ যারা আছেন, বয়োবৃদ্ধ যারা আছেন, তারা সবচেয়ে ভালনারেবল জনগোষ্ঠী, তাদেরকে সবার আগে টিকা পৌঁছাতে হবে। তারা কি সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে পারেন? অনেক ধন্যবাদ তৌফিক জোয়ারদার। আজকে আর সময় নাই। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, একদম সময় নাই, 30 সেকেন্ডে যদি টিকা নিয়ে 1-2 লাইন যদি আপনি বলতে চান, বিশেষ করে যে লাস্টে তৌফিক জোয়ারদার যেটা শেষ করেছে, মানে অগ্রাধিকার, টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার আমরা ঠিক করতে পেরেছি কিনা আদৌ, 1 লাইনে। ধন্যবাদ। আসলে ওনার সাথে তাল মিলিয়ে বলি, টিকা চিরদিন দিয়ে আসছে আমাদের ইপিআই প্রোগ্রাম। ওখানে যে একজন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার আছেন, মওলা বক্স চৌধুরী, উনি একজন চৌকস ম্যানেজার। এই টিকাটা কেন আপনার ওই আইসিটি ডিভিশনে গেল, অ্যাপস তৈরি করতে গেল, এটা একটু বলুন তো ভাই। এই মওলা বক্স চৌধুরী প্রত্যেক বছর তার নেতৃত্বে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মা শিশুদের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাডাল্টদের টিকা দেওয়া ছিল, যাদের বয়স 55 থেকে 70। এই টিকা এখন ওনাদের কাছেই ফেরত আনতে হবে, ওনার নেতৃত্বে। অন্য কারো নেতৃত্বে যদি দেওয়া যায়, তাহলে আমরা বাংলাদেশের গ্রামের 80% মানুষকে টিকা দিতে পারবো। এইটুকু। অনেক ধন্যবাদ। আমরা আবারও পরবর্তীতে সুযোগ পেলে কথা বলবো। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা একটা ভয়াবহ বিপদের মধ্যে আছি এবং শুনলেন যে আসলে কোথায় সমস্যা, কাজ হচ্ছে, কোথায় কতটুকু হচ্ছে এবং কোথায় কি করলে আমরা এই বিপদ থেকে রক্ষা করতে পারি। সেটা আমার মনে হয় যারা জনস্বাস্থ্যবিদ যারা কথা বলেছেন, তাদেরই আসলে নেতৃত্বে আসতে হবে বলে আজকে যে দুজন বিশেষজ্ঞ সেটা বলেছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত সেই পথে হাঁটতে হবে। সবাই ভালো থাকবেন।